মাত্র একদিনের ব্যবধানে ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠেছে নয়াদিল্লি ও ইসলামাবাদ। এই ঘটনায় সীমান্তবর্তী দেশ ভারত ও পাকিস্তানের মাঝে উত্তেজনার পারদ এখন তুঙ্গে, আশঙ্কা বাড়াচ্ছে নতুন সংঘর্ষের। মঙ্গলবার দুপুরে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের আদালত প্রাঙ্গণে আত্মঘাতী হামলায় অন্তত 12 জন নিহত ও 27 জন আহত হন। নিহতদের মধ্যে ছিলেন পথচারী ও আদালতে কাজে আসা সাধারণ মানুষ। পুলিশ জানিয়েছে, হামলাটি আদালতের গেটের পাশে একটি পুলিশ গাড়িকে লক্ষ্য করে চালানো হয়। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম অ্যাসোসিয়েট প্রেস জানায়, জামাতুল আহরার নামে একটি সংগঠন, যা তালেবান গোষ্ঠী তেহরিকে তালেবান পাকিস্তান বা টিটিপি থেকে পৃথক হয়ে গঠিত, এই হামলার দায় স্বীকার করেছে। তবে সংগঠনের অন্য এক নেতা ওই দাবি অস্বীকার করেছেন। টিটিপিও তাদের জড়িত থাকার বিষয়টি নাকচ করেছে। এদিকে তদন্ত চলমান থাকা অবস্থাতেই ইসলামাবাদ অভিযোগের তীর ছুঁড়েছে ভারতের দিকে। প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের দপ্তর এক বিবৃতিতে হামলাটিকে ভারতের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় পরিচালিত সন্ত্রাসবাদের জঘন্য উদাহরণ বলে উল্লেখ করেছে। পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি দাবি করেছেন, হামলাটি পরিচালনা করেছে ভারত সমর্থিত ও আফগানি তালেবান ঘনিষ্ঠ গোষ্ঠী। ভারত অবশ্য এসব অভিযোগকে সরাসরি প্রত্যাখ্যান করেছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এক বিবৃতিতে বলেছেন, এই অভিযোগগুলো সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্ভট। পাকিস্তান নিজেদের রাজনৈতিক সংকট থেকে জনগণের মনোযোগ সরাতে মিথ্যা কাহিনী বানাচ্ছে। তিনি আরও বলেন, আন্তর্জাতিক সম্প্রদায় পাকিস্তানের এই বিভ্রান্তিকর প্রচেষ্টায় ভুলবে না। একদিন আগে সোমবার রাতে ভারতের রাজধানী নয়াদিল্লির ঐতিহাসিক লালকেল্লা এলাকার কাছে ভয়াবহ গাড়ি বিস্ফোরণে অন্তত 10 জন নিহত ও 30 জনের বেশি আহত হয়। ভারতীয় কর্তৃপক্ষ জানায়, তদন্ত চলছে এবং এখনও কোনো সন্দেহভাজনকে শনাক্ত করা হয়নি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রতিশ্রুতি দিয়েছেন, ষড়যন্ত্রের মূল পর্যন্ত তারা পৌঁছাবে এবং অপরাধীদের ছাড় দেওয়া হবে না। এদিকে ভারতের গোয়েন্দা সংস্থাকে উদ্ধৃত করে আল জাজিরা জানিয়েছে, দিল্লি বিস্ফোরণের সঙ্গে পাকিস্তান ভিত্তিক গোষ্ঠীগুলোর লজিস্টিক সহায়তা থাকতে পারে। তবে হামলাকারীরা ছিল স্থানীয় ও স্বপ্রণোদিত। তারা নিজেরাই পরিকল্পনা করে এই হামলা চালায় বলে প্রাথমিক তদন্তে ইঙ্গিত পাওয়া গেছে। ভারতীয় গণমাধ্যমও ইতিমধ্যে পাকিস্তান জড়িত থাকার ইঙ্গিত দিয়েছে। নিহত গাড়ি চালকের কাশ্মীরের সঙ্গে সম্পৃক্ততা এবং একটি পাকিস্তানি জঙ্গি গোষ্ঠীর সঙ্গে যোগাযোগ ছিল বলে স্থানীয় রিপোর্টে বলা হয়েছে। গাজায় অবশিষ্ট ইসরায়েলি জিম্মিদের মরদেহ উদ্ধারে গাজা সিটির আরো গভীরে অভিযান শুরু করেছে হামাস। বুধবার রেড ক্রসের কর্মীদের সাথে হামাস সদস্যদের ইসরায়েলি বাহিনীর নিয়ন্ত্রিত এলাকায় যেতে দেখা যায়। উদ্ধার অভিযানের জন্য এ সময় বুলডোজার এবং অন্যান্য ভারী যন্ত্রপাতিও ছিল তাদের সাথে। সম্প্রতি গাজায় ইসরায়েলি বাহিনী নিয়ন্ত্রিত ইয়েলো লাইনের ভেতর থেকে 3 জিম্মির মরদেহ উদ্ধার করে হামাস। যুদ্ধবিরতির শুরু থেকেই আইডিএফ নিয়ন্ত্রিত এলাকায় জিম্মিদের মরদেহ চাপা পড়ায় হস্তান্তরের দেরি হওয়ার দাবি করে আসছিল হামাস। ইসরায়েলের ক্রমাগত অস্বীকারের পর গত সপ্তাহের শুরুতে গাজা সিটির সুজাইয়া পাড়া এলাকায় অভিযানের অনুমতি পায় হামাস ও রেড ক্রস। পরে সেখান থেকে 2 দিনে 4 ইসরায়েলির মরদেহ উদ্ধার এবং হস্তান্তর করা হয়। সব শেষ গত রবিবার 2014 সালের নিহত ইসরায়েলি সেনা হাদার গোল্ডিনের দেহাবশেষ হস্তান্তরের পর গাজায় এখন 4 জিম্মির মরদেহ রয়েছে। ধারণা করা হচ্ছে, অবশিষ্ট জিম্মিদের মরদেহ গাজা সিটির বিভিন্ন ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে। এদিকে গাজার উত্তরাঞ্চলে ত্রাণ সরবরাহ বাড়ানোর লক্ষ্যে ইসরায়েলের জিকিম ক্রসিং খুলে দেওয়া হয়েছে। বুধবার নর্থ গাজার আস সিয়াফা এলাকার এই সীমান্ত ক্রসিংটি খোলার ঘোষণা দেয় ইসরায়েল। ট্রাম্প প্রশাসন গাজায় ত্রাণ সরবরাহের দায়িত্ব গ্রহণের 4 দিন পর এই ঘোষণা এলো। শনিবার ইসরায়েলি বাহিনীকে সরিয়ে গাজায় ত্রাণ সরবরাহ ব্যবস্থাপনার কেন্দ্রীয় দায়িত্ব গ্রহণ করে আমেরিকা নেতৃত্বাধীন সিভিল মিলিটারি কোঅর্ডিনেশন সেন্টার সিএমসিসি। এরপর গত 2 দিনে গাজায় ত্রাণবাহী ট্রাক প্রবেশের সংখ্যাও দ্বিগুণ হয়েছে। ট্রাম্পের যুদ্ধবিরতির পরিকল্পনা অনুযায়ী গাজায় প্রতিদিন 600 ত্রাণবাহী ট্রাক প্রবেশের কথা ছিল। তবে এতদিন গাজায় দৈনিক গড়ে 100টির বেশি ট্রাক প্রবেশ করতে দেয়নি ইসরায়েলি বাহিনী। এ নিয়ে সমালোচনায় সরব হয় জাতিসংঘ সহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা ও মধ্যস্থতাকারীরা। সার্বভৌম প্যালেস্টাইন রাষ্ট্র গঠনে পূর্ণ সহযোগিতার ঘোষণা দিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। মঙ্গলবার প্যারিসে প্যালেস্টাইন অথরিটির প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসকে স্বাগত জানান ম্যাক্রো।
দুই নেতা দ্বিপাক্ষিক বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে প্যালেস্টাইন অথরিটির সাথে সহযোগিতামূলক যৌথ কমিটি গঠনের ঘোষণা দেন ফ্রান্সের প্রেসিডেন্ট। ম্যাক্রো জানান, প্যালেস্টাইন অথরিটি ও ফ্রান্স যৌথভাবে একটি কমিটি গঠন করবে, যারা ভবিষ্যৎ রাষ্ট্রের নতুন সংবিধান প্রণয়নের আইনগত, সাংবিধানিক ও প্রাতিষ্ঠানিক দিকগুলো নিয়ে কাজ করবে। আমরা একসাথে যে পথ তৈরি করেছি সেই পথেই এগিয়ে যাব। আমেরিকার প্রস্তাবিত 20 দফা অনুসারে অগ্রযাত্রা অব্যাহত রাখব, যা শান্তি এবং প্যালেস্টাইন রাষ্ট্র প্রতিষ্ঠার পথ প্রশস্ত করবে। এই উদ্দেশ্যেই আমরা আজ যৌথভাবে প্যালেস্টাইন রাষ্ট্রের সুসংহতকরণের জন্য একটি যৌথ কমিটি প্রতিষ্ঠার সিদ্ধান্ত নিয়েছি। এই কমিটি একটি নতুন সংবিধান তৈরির কাজে অবদান রাখবে। গাজা উপত্যকার ইসরায়েলের দীর্ঘ যুদ্ধের হতাশা আর দুই রাষ্ট্রভিত্তিক সমাধান এগিয়ে নেয়ার আকাঙ্ক্ষাই এই সিদ্ধান্তের মূল প্রেরণা বলে জানান ম্যাক্রো। এ সময় 2025 সালের জন্য 100 মিলিয়ন ইউরোর মানবিক সহায়তারও ঘোষণা দেন তিনি। সংবাদ সম্মেলনে যে কোনো বেসামরিক নাগরিকদের হত্যা ও অপহরণের বিরুদ্ধে প্যালেস্টাইন অথরিটির নিন্দা পুনর্ব্যক্ত করেন প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। ইসরায়েল আরোপিত ইহুদি বিদ্বেষের অভিযোগ অস্বীকার করে তিনি বলেন, এটি প্যালেস্টিনিয়ানদের নীতি ও মূল্যবোধ বিরোধী। আমরা ইহুদি বিদ্বেষকে প্রত্যাখ্যান করি, কারণ এটি আমাদের নীতি এবং মূল্যবোধের পরিপন্থী। আমরা সংলাপ ও শান্তির সংস্কৃতিতে বিশ্বাসী। আমরা এমন একটি গণতান্ত্রিক ও নিরস্ত্র রাষ্ট্র চাই, যেখানে থাকবে শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর, আইনের শাসন, স্বচ্ছতা ও ন্যায় বিচার। স্বাধীন প্যালেস্টাইন রাষ্ট্র গঠনে সৌদি আরবের সাথে যৌথভাবে কাজ করছে ফ্রান্স। একই সঙ্গে আমেরিকার সাথেও ভারসাম্য রক্ষার চেষ্টা করছে দেশটি। গত সেপ্টেম্বরে সৌদি আরব ফ্রান্সের যৌথ প্রচেষ্টায় বেশ কয়েকটি শক্তিশালী পশ্চিমা দেশ আনুষ্ঠানিকভাবে প্যালেস্টাইনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়। প্যালেস্টাইনের সাথে যৌথ কমিটি ঘোষণার মতো গুরুত্বপূর্ণ কূটনৈতিক পদক্ষেপ সেই প্রচেষ্টারই নমুনা। প্রতিকূল আবহাওয়াকে কাজে লাগিয়ে রাশিয়া ইউক্রেনের জাপোরিঝিয়া অঞ্চলের সীমান্তবর্তী এলাকার আরও গভীরে হামলা চালাতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন ইউক্রেনিয়ান সেনাপ্রধান জেনারেল ওলেকজান্দ্রে সিরস্কি। যোগাযোগের অ্যাপ টেলিগ্রামে এক পোস্টে তিনি দাবি করেন, ওলেকজান্দ্রিভকা ও হুলিয়াইপোলের পরিস্থিতির মারাত্মক অবনতি হয়েছে। পরিস্থিতি বিবেচনায় বেসামরিক ইউক্রেনিয়ানদের নিরাপত্তার স্বার্থে সম্মুখ সারির শহর লিয়াইপোল ও আশপাশের কয়েকটি গ্রাম থেকে 22 বাসিন্দাকে সরিয়ে নেওয়া হয়েছে। ওই অঞ্চলের গ্রামগুলো থেকে রুশ বাহিনীকে দূরে রাখতে ইউক্রেনিয়ান সেনারা লড়াই চালিয়ে যাচ্ছে বলে জানান জেনারেল সিরস্কি। হুলিয়াইপোলের বাসিন্দা 78 বছর বয়সী কাতেরিনা ইশচেনকো জানান, পাশের একটি গ্রাম পর্যন্ত শত্রু সেনা পৌঁছে গেছেন বলে শুনেছেন তিনি। শুনেছি রাশিয়ানরা উসপেনিভকা আর হুলিয়াইপোলের দিকে এগোচ্ছে। লোকজন অনেক কিছুই বলে, কিন্তু আমরা কিছু দেখি না, শুধু গুলির শব্দ শুনি কাছাকাছি কোথাও। আমি বিশ্বাস করি জয় আসবেই, আমরা টিকে থাকব। আমাদের হুলিয়াপোল এখনো লড়াই চালিয়ে যেতে সক্ষম। স্থানীয় পুলিশ ও স্বেচ্ছাসেবীরা জানিয়েছেন, তারা প্রাথমিকভাবে বৃদ্ধ এবং চলাচলে অক্ষম ইউক্রেনিয়ানদের সরিয়ে নিচ্ছেন। অলাভজনক সংস্থা পেট্রোল চ্যাপলেইন্সের স্বেচ্ছাসেবক জানা পুজাবোয়া জানান, ড্রোন হামলার হুমকি উপেক্ষা করে জীবন বাজি রেখে তাদের এই উদ্ধার অভিযান পরিচালনা করতে হয়েছে। এফপিভি অর্থাৎ ফার্স্ট পারসন ভিউ অ্যাটাক ড্রোন খুবই মারাত্মক। হুলিয়াইপোলে গ্লাইড বোমাও ফেলা হয়, যদিও তুলনামূলকভাবে কম, কিন্তু এই এফপিভি গুলো অপটিক ফাইবার কেবলের মাধ্যমে চালানো হয়। এর বিরুদ্ধে কিছুই করার থাকে না। পোলিনা প্লিউশচি নামে 84 বছর বয়সী এই ইউক্রেনিয়ান বলছেন, প্রতিদিন রুশ হামলায় নিজ বাড়িতেও নিরাপদ বোধ করতেন না তিনি। আমরা ভীষণ ভয়ের মাঝে আছি। আজ সকালে বাইরে বের হয়েই দেখলাম একটি ড্রোন উড়ে গেল মাথার উপর দিয়ে। আমি স্থির হয়ে দাঁড়িয়েছিলাম, শুনতে পাচ্ছিলাম একের পর এক বিস্ফোরণ হচ্ছিল। এখন ঘর থেকে বের হওয়াই অসম্ভব হয়ে পড়েছে। জানা পুজানোভা নামে এই নারী নিজেদের দুর্দশার কথা বলতে গিয়ে কেঁদে ফেলেন। আমরা কিছুদিন আগে গ্রামে ছিলাম, তারপর ঠিক করলাম চলে যাব। আমাদের স্বাস্থ্যের অবস্থা খারাপ হয়ে গেছে। আমার 88 বছর বয়সী মা খুবই অসুস্থ। ওখানে ওষুধ কেনার জায়গা পর্যন্ত নেই, পানি নেই। এভাবে আর বেঁচে থাকা সম্ভব হচ্ছে না। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, যুদ্ধের আগে হুলিয়াইপোলে প্রায় 15,000 মানুষ বসবাস করলেও বর্তমানে সেখানে মাত্র 500 বাসিন্দা অবশিষ্ট আছেন। শহরটিতে এখন আর কোনো শিশুও নেই।
জ্বালানি খাতে দুর্নীতির ঘটনায় সরগরম ইউক্রেনের রাজনীতির মহল। দেশটির রাষ্ট্রীয় পরমাণু সংস্থা এনার্গো অ্যাটমের সাথে হওয়া চুক্তির মাধ্যমে একটি চক্র $100 মিলিয়ন হাতিয়ে নিয়ে বিদেশে পাচার করেছে বলে অভিযোগ দিয়েছে দেশটির দুর্নীতি বিরোধী সংস্থা NABU। এ নিয়ে তদন্ত শুরুর পর উঠে আসে ইউক্রেনের বর্তমান বিচারমন্ত্রী ও সাবেক জ্বালানি মন্ত্রী জার্মান গালুশচেঙ্কো এবং বর্তমান জ্বালানি মন্ত্রী এসভিতলানা রিনচুকের নাম। এরই পরিপ্রেক্ষিতে বুধবার সকালে বিচারমন্ত্রী জার্মান গালুশচেঙ্কোকে সাময়িক বরখাস্ত করা হয়। সামাজিক মাধ্যম ফেসবুকে বিষয়টি নিশ্চিত করেন প্রধানমন্ত্রী ইউলিয়া সাইরিডেঙ্কো। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে গালুশচেঙ্কো বলেন, তদন্ত চলাকালে বরখাস্তের বিষয়টি সভ্য জগতের স্বাভাবিক নিয়ম। বিষয়টি আইনিভাবে মোকাবিলা করবেন বলেও জানান তিনি। এদিকে এদিন দুপুরে 2 মন্ত্রীর পদত্যাগ দাবি করে সামাজিক মাধ্যমে এক ভিডিও বার্তা দেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। জ্বালানি খাতে সব প্রক্রিয়ায় সর্বোচ্চ স্বচ্ছতা থাকা উচিত। আমি আইন প্রয়োগকারী ও দুর্নীতি বিরোধী সংস্থার সব ধরনের তদন্তকে সমর্থন করি। এটি সকলের জন্য স্পষ্ট অবস্থান হলো, কোনো কৌশল চলবে না। মন্ত্রিসভাও তদন্তে পূর্ণ সহযোগিতা করবে। বিচারমন্ত্রী ও জ্বালানি মন্ত্রী আর তাদের পদে থাকতে পারবে না। আমি প্রধানমন্ত্রীকে পদত্যাগপত্র চেয়ে পাঠানোর অনুরোধ করেছি এবং পার্লামেন্ট সদস্যদেরও এই সিদ্ধান্তের পাশে দাঁড়াতে বলেছি। জেলেনস্কির এই ভিডিও বার্তা প্রকাশের পর কিয়েভের স্থানীয় সময় বিকাল 5:30টার দিকে প্রধানমন্ত্রী ইউলিয়া ফেসবুকে এক পোস্টে জানান, আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে বিচার ও জ্বালানি মন্ত্রী দুজনেই তার কাছে পদত্যাগপত্র পাঠিয়েছেন। বিষয়টি তিনি এরই মধ্যে ইউক্রেনের পার্লামেন্টকে অবহিতও করেছেন। একই সাথে জ্বালানি মন্ত্রী এসভিতলানা রিনচুক ফেসবুকে এক পোস্টে পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেন। তাইওয়ানের পূর্বাঞ্চলে টাইফুন ফাং-অং এর প্রভাবে দেখা গেছে ব্যাপক ক্ষয়ক্ষতির চিত্র। বুধবার ইলান কাউন্টির রাস্তায় ক্ষতিগ্রস্ত আসবাবপত্র ও গৃহস্থালির জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকতে দেখা যায়। বাড়ির ভেতরে থাকা কাদা ও ধ্বংসাবশেষ সরিয়ে নিতে ব্যস্ত বাসিন্দারা। 50 বছর বয়সী লিন চিউলিয়েন বলেন, অল্প সময়ের মধ্যে পানি বেড়ে যাওয়ায় তার ঘরের সব জিনিসপত্র নষ্ট হয়ে গেছে। হঠাৎ এক প্রতিবেশীর মুখে শুনলাম ড্রেনের পানি উপচে পড়তে শুরু করেছে। তাড়াতাড়ি মোটরসাইকেলটা সরাতে ছুটে গেলাম, কিন্তু আধ ঘন্টারও কম সময়ে পানি এত দ্রুত উঠে এলো যে ঘরের জিনিসপত্র বাঁচানোর সুযোগ আর পাইনি। দুর্বল হলেও টাইফুন ফাং-অং রেকর্ড পরিমাণ বৃষ্টি নিয়ে এসেছে তাইওয়ানের পূর্বাঞ্চলে। বন্যায় অনেক জায়গায় পানির স্তর উঠে যায় 4-5 ফুট। আগাম সতর্কতা হিসেবে 8300-রও বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। এদিকে তাইওয়ানের ইলান কাউন্টির বিশেষ এলাকা পানির নিচে ডুবে গেছে। তাইওয়ানের ফায়ার সার্ভিস ডিপার্টমেন্ট জানিয়েছে, ইলান ও নিকটবর্তী হুয়ালিয়েন এলাকা থেকে বহু মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। এছাড়া মৌসুমি বায়ুর প্রভাবে দ্বীপের পূর্ব উপকূলে বেড়ে গেছে বৃষ্টিপাত। অন্যদিকে বন্দর শহর সুয়াওতে 1000-এরও বেশি বাড়ি প্লাবিত হয়েছে। মঙ্গলবার শহরটিতে রেকর্ড 648 মিলিমিটার বৃষ্টি হয়েছে, যা নভেম্বর মাসের সর্বোচ্চ রেকর্ড। বুধবার বন্যার পানি নেমে যাওয়ার পর বাসিন্দাদের ঘরবাড়ি ও দোকানপাট পরিষ্কার করতে দেখা যায়। সুয়াও টাউনশিপের প্রধান লিমিং চে বলেন, ভারী বৃষ্টি এই বন্যার কারণ। বর্তমান পরিস্থিতি অত্যন্ত গুরুতর। প্লাবিত এলাকাগুলোতে ঘরের ভেতরে পানির স্তর ইতিমধ্যেই প্রায় 130 থেকে 140 সেন্টিমিটার পর্যন্ত পৌঁছেছে। বেশিরভাগ পরিবারের আসবাবপত্র, জীবিকার সরঞ্জাম সহ প্রায় সবকিছুই নষ্ট হয়ে গেছে। আমাদের শহরে পানি নিষ্কাশনের চ্যানেলগুলো এত ভারী বৃষ্টির চাপ সামলাতে পারেনি। একসঙ্গে বিপুল পরিমাণ পানি নেমে আসায় শহরের বিভিন্ন অংশে বন্যা দেখা দিয়েছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, বুধবার সন্ধ্যার দিকে ঘূর্ণিঝড়টি তাইওয়ানের দক্ষিণ প্রান্ত ছুঁয়ে প্রশান্ত মহাসাগরের দিকে চলে যাবে। এর আগে ফিলিপিন্স অতিক্রমের সময় এটি 27 জনের প্রাণ কেড়ে নিয়েছে। তবে তাইওয়ানে ঝড়ের কারণে কারো প্রাণহানি ঘটেনি বলে জানিয়েছে প্রশাসন। ইরাকের পার্লামেন্টারি নির্বাচনে প্রধানমন্ত্রী শিয়া আল সুদানির নেতৃত্বাধীন জোট রিকনস্ট্রাকশন অ্যান্ড ডেভেলপমেন্ট কোয়ালিশন জয় পেয়েছে। দেশটির উচ্চতর নির্বাচন কমিশন IHEC ঘোষিত প্রাথমিক ফলাফলে এগিয়ে থেকে দ্বিতীয় মেয়াদে সরকার গঠনের প্রস্তুতি নিচ্ছেন আল সুদানি। বুধবার প্রাথমিক ফলাফলে ইরাকের ইন্ডিপেন্ডেন্ট হায়ার ইলেকটোরাল কমিশন বা IHEC জানিয়েছে, ভোটের দিন নিযুক্ত নিরাপত্তা বাহিনী এবং নির্বাচনী কর্মকর্তাদের রবিবার বিশেষভাবে ভোট গ্রহণ করা হয়। পরবর্তীতে মঙ্গলবার অনুষ্ঠিত নির্বাচনে সম্মিলিতভাবে দেশের 56% ভোটার ভোটদানে অংশ নেয়। অর্থাৎ বায়োমেট্রিক পদ্ধতিতে নিবন্ধিত 21 মিলিয়ন ভোটারের মধ্যে মাত্র 10.2 মিলিয়ন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।
এবারের নির্বাচনে পার্লামেন্টের 229টি আসনের বিপরীতে 75 জন স্বতন্ত্র সহ 7,744 জন প্রার্থী অংশ নিয়েছেন। সাবেক প্রধানমন্ত্রী নুরি আল মালিকির নেতৃত্বাধীন স্টেট অফ ল কোয়ালিশন ছাড়াও নির্বাচনে 31টি জোট ও 38টি রাজনৈতিক দল অংশ নেয়। চূড়ান্ত ফলাফলে মালিকির স্টেট অফ ল কোয়ালিশন দ্বিতীয় অবস্থানে রয়েছে। তবে রাজধানীর বাগদাদে শীর্ষ দুই জোটের ভোটের ব্যবধান খুব বেশি ছিল না। বাগদাদে আল সুদানি রিকনস্ট্রাকশন অ্যান্ড ডেভেলপমেন্ট কোয়ালিশন লাভ করেছে 15টি আসন, অন্যদিকে মালিকির স্টেট অফ ল কোয়ালিশন পেয়েছে 10টি আসন। চূড়ান্ত ফলাফল অনুযায়ী ইরাকের ফেডারেল সুপ্রিম কোর্টের অনুমোদনের পর 15 দিনের মধ্যে পার্লামেন্টের অধিবেশন আহ্বান করতে হবে। প্রথম অধিবেশনে পার্লামেন্টে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠ ভোটে সুন্নি মতাদর্শী সদস্য থেকে স্পিকার এবং কুর্দিদের মধ্য থেকে প্রেসিডেন্ট নির্বাচন করা হবে। পরবর্তীতে সংখ্যাগরিষ্ঠ জোট বা দলগুলোর মধ্য থেকে একজন শিয়া মতাবলম্বী প্রার্থীকে প্রধানমন্ত্রী নির্বাচিত করা হবে। রাষ্ট্রপতির অনুমোদনের পর প্রধানমন্ত্রী নতুন মন্ত্রিসভা ঘোষণা করবেন। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।